আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষাচর্চা বইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায় অর্থাৎ ধাতুরূপ, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া, এই অধ্যায়টির অনুশীলনীর সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। এর আগের একটি ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটি যারা দেখে উঠতে পারোনি, চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু বিশ্লেষণের সম্পূর্ণ ভিডিও, তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আমি ভাষাচর্চা পাঠ্য বইয়ের অন্তর্গত বিভিন্ন অধ্যায়গুলি আমি আলোচনা করেছি, সেগুলোর লিঙ্কও তোমাদের জন্য আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষাচর্চা বইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। দেখো, অনুশীলনীতে একদম এক দাগে রয়েছে, নিচের শব্দাংশগুলির আগে উপযুক্ত ধাতুরূপ বসিয়ে শব্দ তৈরি করো, শব্দগুলি দিয়ে একটি করে বাক্য বানাও। অর্থাৎ আমাদের এখানে যে শব্দাংশগুলো দেওয়া রয়েছে এগুলোর আগে ধাতু যুক্ত করে আমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে এবং সেই শব্দ দিয়ে আমাদের বাক্য রচনাও করতে হবে। তো এক দাগে একদম প্রথমে রয়েছে অন শব্দাংশ। এই অন দিয়ে আমরা চল ধাতুর সাথে অন শব্দটি যুক্ত করলাম। চল ধাতুর সাথে অন শব্দ যুক্ত করে আমরা তৈরি করলাম নতুন শব্দ চলন। নতুন শব্দ আমরা কি করলাম? চলন। এই চলন দিয়ে এবার বাক্য রচনা। চলনে বলনে সে একেবারে সাহেব। চলনে বলনে সে একেবারে সাহেব। এই অন শব্দাংশ জুড়ে অন্য একটি শব্দ তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি। সি ধাতুর সাথে অন আমরা যুক্ত করে শয়ন করতে পারি। তো সেক্ষেত্রে তোমরা শয়ন দিয়ে নিজেদের ইচ্ছে মতন একটি বাক্য রচনা করে নিতে পারো। আমি এখানে দুটো দেখিয়েছি, তোমরা যে কোনো একটি করবে, হয় চলন লিখবে আর না হলে শয়ন লিখবে। এরপরে মান শব্দ দিয়ে আমাদেরকে নতুন ধাতু যুক্ত করে শব্দ তৈরি করতে হবে। এই মান শব্দাংশের সাথে আমরা মান শব্দাংশের আগে আমরা চল ধাতু যুক্ত করলাম। চল যুক্ত মান, চলমান। এই চলমান দিয়ে এবার বাক্য রচনা লিখছি। চলমান গাড়িটির পিছু নিল শিবু। চলমান গাড়িটির পিছু নিল শিবু। এরপরে আছে আই শব্দ। এই আই শব্দের আগে লড় ধাতু যুক্ত করে, এই দেখো এটা হচ্ছে ধাতুর চিহ্ন, এই লড় ধাতু আই শব্দের সাথে যুক্ত করে আমরা নতুন শব্দ তৈরি করলাম কি? লড়াই। তো এই লড়াই দিয়ে বাক্য রচনা। মোরগ লড়াই খুব জনপ্রিয় খেলা। মোরগ লড়াই খুব জনপ্রিয় খেলা। এরপরে আছে অক শব্দাংশ। এই অক শব্দাংশের আগে পঠ ধাতু যুক্ত করে, পঠ যুক্ত অক কি হচ্ছে? পাঠক। এবার এই পাঠক দিয়ে বাক্য রচনা। পাঠক সমাজে বই অতি মূল্যবান বস্তু। পাঠক সমাজে বই অতি মূল্যবান বস্তু। তারপরে ইয়ের শব্দাংশ। ইয়ের শব্দাংশের আগে খা ধাতু যুক্ত করে হচ্ছে খা যুক্ত ইয়ে, খাইয়ে। এই খাইয়ে দিয়ে বাক্য রচনা লিখছি। মা ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালেন। মা ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালেন। তারপরে আছে আ শব্দাংশ। এই আ শব্দাংশের আগে ভাব ধাতু যুক্ত করলাম। ভাব ধাতু যুক্ত আ শব্দাংশ, এটা আমরা নতুন শব্দ পাচ্ছি কি? ভাবা। এবার এই ভাবা দিয়ে বাক্য রচনা লিখি। অনেক ভাবার আগেই রাতুল উত্তর বলে দিল। অনেক ভাবার আগেই রাতুল উত্তর বলে দিল। দাঁড়ি। এরপরে আছে ওয়া শব্দাংশ। এই ওয়া শব্দাংশের আগে খা ধাতু যুক্ত করলাম। খা ধাতু যুক্ত ওয়া, তাহলে কি হচ্ছে? খাওয়া। এই খাওয়া দিয়ে বাক্য রচনা। খাওয়া শেষে রথিনবাবু বিশ্রাম নেন। খাওয়া শেষে রথিনবাবু বিশ্রাম নেন। দাঁড়ি। এবার আসছি দুই দাগে। দুই দাগে বলা হচ্ছে যে নিচের ধাতুগুলি থেকে বিভিন্ন ক্রিয়াপদ তৈরি করো। এখানে আমাদের বিভিন্ন ধাতু দেওয়া রয়েছে, এগুলো ধাতুর চিহ্ন আগেই বলেছি। বল, দেখ, পড়, খা, পা, কর, চল, বস, দে, গুণ, এগুলো হচ্ছে ধাতু। তো এই ধাতুগুলি দিয়ে আমাদেরকে কি? ক্রিয়াপদ তৈরি করতে হবে। তাহলে বল ধাতুর সাথে আ যুক্ত করে আমরা ক্রিয়াপদ তৈরি করলাম বলা। তারপরে কর ধাতুর সাথে আ যুক্ত করে আমরা ক্রিয়াপদ তৈরি করলাম করা। দেখ ধাতুর সাথে আ যুক্ত করে ক্রিয়াপদ করলাম দেখা। চল ধাতুর সাথে আ যুক্ত করে ক্রিয়াপদ করলাম কি? চলা। পড় ধাতুর সাথে আ যুক্ত করে ক্রিয়াপদ করলাম পড়া। বস ধাতুর সাথে আ যুক্ত করে ক্রিয়াপদ করলাম বসা। খা ধাতুর সাথে আ যুক্ত করে, এটা উচ্চারণে হবে ওয়া, ব্র্যাকেটে তাই ওয়া লিখে নেবে। খাওয়া ক্রিয়াপদ তৈরি করলাম। তারপরে দে ধাতুর সাথে আ অর্থাৎ ওয়া, ব্র্যাকেটে লিখবে ওয়া, উচ্চারণ হবে কি? ওয়া। ওয়া যুক্ত করে আমরা ক্রিয়াপদ করলাম দেওয়া। তারপরে পা ধাতুর সাথে আ যুক্ত করে ব্র্যাকেটে ওয়া লিখবে, ক্রিয়াপদ তৈরি করলাম পাওয়া। গুণ ধাতুর সাথে আ যুক্ত করে ক্রিয়াপদ করলাম গোনা। এবারে আমাদের তিন দাগে বলেছে সিদ্ধ ধাতু, শব্দাংশ এবং ধাতু বিভক্তি, এই তিনটি যুক্ত করে একটি ক্রিয়াপদ তৈরি করতে হবে। তাহলে সিদ্ধ ধাতু নিলাম কি? ভাব।
শব্দাংশ নিলাম আ, ধাতু বিভক্তি নিলাম নো, তাহলে ভাব আ নো, ক্রিয়াপদ হলো ভাবানো। তারপরে সিদ্ধ ধাতু নিলাম বস, এই ধাতুর চিহ্নটা অবশ্যই দেবে। সিদ্ধ ধাতু নিলাম বস, শব্দাংশ নিলাম আ, ধাতু বিভক্তি নিলাম নো, তাহলে ক্রিয়াপদ হলো বসানো। তারপরে সিদ্ধ ধাতু নিলাম কর, শব্দাংশ নিলাম আ, আর ধাতু বিভক্তি নিলাম লেন, তাহলে হলো কি ক্রিয়াপদ করালেন। সিদ্ধ ধাতু নিলাম শেখ, শব্দাংশ নিলাম আ, ধাতু বিভক্তি নিলাম নো, তাহলে ক্রিয়াপদ হলো শেখানো। তারপরে সিদ্ধ ধাতু নিলাম খা, শব্দাংশ নিলাম আ, ব্র্যাকেটে লিখবে ওয়া, আর ধাতু বিভক্তি নিলাম নো, তাহলে ক্রিয়াপদ হলো কি খাওয়ানো। এরপরে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে আমি বা আমরা পক্ষ, তুমি বা তোমরা পক্ষ, সে বা তারা পক্ষ, তিনটি ক্ষেত্রে নিচের ক্রিয়াপদগুলির বিভিন্ন চেহারা কেমন হবে দেখাও। অর্থাৎ নিচে আমাদের কিছু ক্রিয়াপদ দেওয়া রয়েছে, এই ক্রিয়াপদগুলির চেহারা আমি বা আমরা পক্ষে কেমন হবে, তুমি বা তোমরা পক্ষে কেমন হবে, এবং সে বা তারা পক্ষে কেমন হবে সেটি আমাদেরকে দেখাতে হবে। তো 4 দাগের উত্তরে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটি বক্স করেছি, ক্রিয়াপদগুলিকে একটি বক্সে রেখেছি। এই ক্রিয়াপদগুলি আমি বা আমরা পক্ষে কেমন রূপ হবে, তুমি বা তোমরা পক্ষে কেমন রূপ হবে, সে বা তারা পক্ষে কেমন রূপ হবে সেটা দেখাবো। একই ক্রিয়াপদ। দেখো করা ক্রিয়াপদটি আমি বা আমরা পক্ষে হয়ে যাচ্ছে করি, অর্থাৎ আমি করি বা আমরা করি। এই করা ক্রিয়াপদটি তুমি বা তোমরা পক্ষে হয়ে যাচ্ছে করো, অর্থাৎ তুমি করো বা তোমরা করো। আর সে বা তারা পক্ষে হয়ে যাচ্ছে করে, অর্থাৎ সে করে বা তারা করে। তারপরে শোয়া ক্রিয়াপদটি আমি বা আমরা পক্ষে হয়ে যাচ্ছে শুই, অর্থাৎ আমি শুই বা আমরা শুই। আর শোয়া ক্রিয়াপদটি তুমি বা তোমরা পক্ষে হয়ে যাচ্ছে শোও, তুমি শোও বা তোমরা শোও। আর শোয়া ক্রিয়াপদটি সে বা তারা পক্ষে হয়ে যাচ্ছে শোয়, অর্থাৎ সে শোয় বা তারা শোয়। তারপরে গাওয়া, গাওয়া ক্রিয়াপদটি আমি বা আমরা পক্ষে হচ্ছে গাই, আমি গাই বা আমরা গাই। তারপরে তুমি বা তোমরা পক্ষে হয়ে যাচ্ছে গাও, তুমি গাও বা তোমরা গাও। এই গাওয়া ক্রিয়াপদটি সে বা তারা পক্ষে হয়ে যাচ্ছে গায়, সে গায় বা তারা গায়। তারপরে আসছি বলা ক্রিয়াপদ, বলা ক্রিয়াপদটি আমি বা আমরা পক্ষে হয়ে যাচ্ছি বলি, অর্থাৎ আমি বলি বা আমরা বলি। এই বলা ক্রিয়াপদটি তুমি বা তোমরা পক্ষে হচ্ছে বলো, অর্থাৎ তুমি বলো বা তোমরা বলো। আর সে বা তারা পক্ষে হচ্ছে কি বলে, অর্থাৎ সে বলে বা তারা বলে। তারপরে আছে ভাবা ক্রিয়াপদ, এই ভাবা ক্রিয়াপদটি আমি বা আমরা পক্ষে হচ্ছে ভাবি, অর্থাৎ আমি ভাবি বা আমরা ভাবি। তারপরে তুমি বা তোমরা পক্ষে হচ্ছে ভাবো, অর্থাৎ তুমি ভাবো বা তোমরা ভাবো। আর সে বা তারা পক্ষে ভাবা ক্রিয়াপদটি হচ্ছে ভাবে, অর্থাৎ সে ভাবে বা তারা ভাবে। এরপরে আসছি 5 দাগে। 5 দাগে বলা হচ্ছে যে নিচের ক্রিয়াপদগুলির অতীতকালের রূপ দেখাও। অর্থাৎ এই যে লেখা পড়া শোনা, এই ক্রিয়াপদগুলির অতীতকালে কি রূপ হবে সেটা আমাদের দেখাতে হবে। তবে আমি তুমি সে তিনটি পক্ষেই দেখাতে হবে, অর্থাৎ আমি পক্ষে অতীতকালে লেখার রূপ কেমন হবে, তুমি পক্ষে অতীতকালে লেখার রূপ কেমন হবে, আবার সে পক্ষে অতীতকালে লেখার রূপ কেমন হবে। তো 5 দাগের উত্তরের ক্ষেত্রেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি বক্স করেছি, তোমরা শুধুমাত্র উত্তরটিও এখান থেকে লিখে নিতে পারো, বক্স করতে হবে এরকম কোনো কথা নেই। ক্রিয়াপদ, দেখো এই ক্রিয়াপদগুলি আমাদের বইতে দেওয়া আছে। এই ক্রিয়াপদগুলির অতীতকালের রূপ লিখতে হবে, তবে আমি পক্ষের, তুমি পক্ষের আর সে পক্ষের তিনটি পক্ষেরই অতীতকালের রূপ লিখতে হবে। তো এই লেখা ক্রিয়াপদটিকে আমি পক্ষে অতীতকালে কি বলা হবে, আমি লিখেছিলাম। তারপরে লেখা ক্রিয়াপদটি তুমি পক্ষে অতীতকালের রূপ কি হবে, তুমি লিখেছিলে, তুমি লিখেছিলে, অর্থাৎ এখানে লিখবে লিখেছিলে। আর সে পক্ষে হচ্ছে লিখেছিল, সে পক্ষে কি লিখবে লিখেছিল, অর্থাৎ সে লিখেছিল। এবার পড়া ক্রিয়াপদটিকে অতীতকালের রূপে আমাদের দেখাতে হবে আমি পক্ষে, তুমি পক্ষে এবং সে পক্ষে। তাহলে আমি পক্ষে পড়ার অতীতকাল কি হবে, আমি পড়েছিলাম, তাহলে এখানে লিখবে পড়েছিলাম। আর তুমি পক্ষে পড়ার অতীতকালে রূপ হবে তুমি পড়েছিলে, পড়েছিলে লিখবে। আর সে পক্ষে পড়া ক্রিয়াপদের অতীতকালের রূপ হবে সে পড়েছিল, পড়েছিল লিখবে। তারপরে আসছি শোনা ক্রিয়াপদে, এই শোনা ক্রিয়াপদটি আমি পক্ষে অতীতকালের রূপ হবে শুনেছিলাম, অর্থাৎ আমি শুনেছিলাম। আর তুমি পক্ষে অতীতকালের রূপ হবে শোনা ক্রিয়াপদের তুমি শুনেছিলে। আর সে পক্ষে শোনা ক্রিয়াপদের অতীতকালের রূপ হবে সে শুনেছিল, তাহলে এখানে লিখবে শুনেছিল।
এরপরে আসছি 6 দাগে। 6 দাগে বলেছে যে নিচের ক্রিয়াপদগুলির বর্তমানকালের রূপ দেখাও। অর্থাৎ আমাদের এখানে 3টে ক্রিয়াপদ দেওয়া রয়েছে, এই ক্রিয়াপদের বর্তমানকালের রূপ আমাদের দেখাতে হবে। তবে শুধুমাত্র বর্তমানকালের রূপ দেখালেই হবে না, আমি পক্ষে, তুমি পক্ষে এবং সে পক্ষে, এই 3টি পক্ষেরই বর্তমানকালের রূপ দেখাতে হবে। তো পারা ক্রিয়াপদ, এটা আমি আর বক্স করিনি, এই পারা ক্রিয়াপদটিকে বর্তমানকালের রূপ তোমরা এভাবে হেডিং করে এর উত্তরটা লিখে নেবে। বর্তমানকালের রূপ, পারা ক্রিয়াপদের বর্তমানকালের রূপ আমি পক্ষে হবে পারি, আর তুমি পক্ষে হবে পারো, আর সে পক্ষে হবে পারে। অর্থাৎ আমি পারি বর্তমানকালের রূপ হবে আমি পারি, আমি পক্ষে, আর পারা ক্রিয়াপদের বর্তমানকালের রূপ হবে তুমি পক্ষে, তুমি পারো, আর সে পক্ষে পারা ক্রিয়াপদের বর্তমানকালের রূপ হবে পারে, সে পারে। অর্থাৎ এখানে লিখবে পারে। তারপর আছে দেওয়া, এই দেওয়া ক্রিয়াপদটি আমি পক্ষে হবে আমি দি লিখবে, আর তুমি দাও বা তুমি দিও, এনে দাও লিখবে, আর সে পক্ষে হবে দেয়। তারপরে দেখা ক্রিয়াপদ, আমি পক্ষের বর্তমানকালের রূপ হবে আমি দেখি, অর্থাৎ এখানে লিখবে দেখি, আর তুমি পক্ষের রূপ হবে দেখো, অর্থাৎ তুমি দেখো বর্তমানকালের রূপ দেখা ক্রিয়াপদের, এবং সে পক্ষে সে দেখে। এবারে আসছি 7 দাগে। 7 দাগে বলা হচ্ছে যে ভবিষ্যৎকালের রূপ লিখতে হবে। নিচের যে ক্রিয়াপদগুলি দেওয়া রয়েছে এই ক্রিয়াপদগুলির ভবিষ্যৎকালের রূপ লিখতে হবে আমি পক্ষে, তুমি পক্ষে এবং সে পক্ষে। এই চলা ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ আমি পক্ষে হবে চলবো, অর্থাৎ আমি চলবো, আর তুমি পক্ষে হবে চলবে, আর সে পক্ষেও হবে চলবে। তারপরে থাকা ক্রিয়াপদের আমি পক্ষের ভবিষ্যৎকালের রূপ হবে থাকবো, অর্থাৎ আমি থাকবো, আর তুমি পক্ষে ভবিষ্যৎকালের রূপ হবে তুমি থাকবে, আর সে পক্ষেও হবে থাকবে। তারপরে খেলা ক্রিয়াপদের আমি পক্ষে ভবিষ্যৎকালের রূপ হবে খেলবো, অর্থাৎ আমি খেলবো, আর তুমি পক্ষের খেলা ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ হবে তুমি খেলবে লিখবে, এবং সে পক্ষেও হবে সে খেলবে। এরপরে আসছে 8 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া ব্যবহার করে 5টি বাক্য তৈরি করো। 5টি বাক্য তৈরি করতে হবে সমাপিকা ক্রিয়া ব্যবহার করে। এখানে সমাপিকা ক্রিয়াগুলির নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি, তো তোমরা এই 5টি বাক্য লিখে নাও। ট্রেনটা স্টেশনে পৌঁছলো নিচে অবশ্যই আন্ডারলাইন করবে। তারপরে 2 দাগ, আমরা পেট ভরে খেলাম এই শব্দের নিচে আন্ডারলাইন করে দেবে। 3, বইগুলো গুছিয়ে রাখলোর নিচে আন্ডারলাইন করবে। তারপরে 4 দাগ, সে এখানে আসে আসের নিচে আন্ডারলাইন করবে। তারপরে 5 দাগ, শিশুরা কাল এসেছিলোর নিচে আন্ডারলাইন করবে। এরপর আসি 9 দাগে। 9 দাগে বলা হচ্ছে যে 5টি বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার দেখাও। অর্থাৎ আমাদের 5টি বাক্য লিখতে হবে যেখানে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করা হয়েছে। তো 1 দাগ আসছি, কান টানলে মাথা আসে টানলের নিচে আন্ডারলাইন করবে। বইটা পড়ে ফেরত দিও, পড়ে এটার নিচে আন্ডারলাইন করবে। তারপরে 3 দাগ, স্নান করে ভাত খাবো, কোরের নিচে আন্ডারলাইন করবে। 4 দাগ, চারটি দেখে শিশুটি হাসছে, দেখের নিচে আন্ডারলাইন করবে। তারপরে 5 দাগ, পুলিশ দেখেই চোরটি পালালো, দেখেই এটার নিচে আন্ডারলাইন করবে। দেখো এই প্রসঙ্গে বলে রাখি অসমাপিকা ক্রিয়া কি। অসমাপিকা ক্রিয়া হচ্ছে বাক্যের যে ক্রিয়াপদে কাজটা সম্পূর্ণ হয় না তাকে বলা হয় অসমাপিকা। আর এর আগে আমরা সমাপিকা ক্রিয়ার উদাহরণ দিয়েছি। সেই সমাপিকা ক্রিয়া কাকে বলে? বাক্যে যে ক্রিয়াপদে কাজটা সম্পূর্ণ হয়েছে বোঝায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। এরপর আসি 10 দাগে। 10 দাগে বলা হচ্ছে যে যৌগিক ক্রিয়ার ব্যবহার করে 5টি বাক্য তৈরি করো। দেখো যৌগিক ক্রিয়া কি? যৌগিক ক্রিয়া হচ্ছে একের বেশি ক্রিয়াপদ জুড়ে গিয়ে যখন একটাই কাজ বোঝায় তখন সেটা হবে যৌগিক ক্রিয়া। তো এইরকম যৌগিক ক্রিয়ার ব্যবহার করে 5টি বাক্য আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো 1 দাগের উদাহরণ লেখো, ঘুম থেকে উঠে পড়ো এটার নিচে আন্ডারলাইন করবে। উঠে পড়ো দুটো ক্রিয়াপদ যুক্ত হয়ে একটাই কাজ বোঝাচ্ছে। তারপরে 2 দাগ, লুকিয়ে সব রসগোল্লা খেয়ে ফেললোর নিচে আন্ডারলাইন করে রাখবে। তারপরে 3 দাগ, দূর থেকে দেখতে পেলাম এই শব্দের নিচে আন্ডারলাইন করবে। তারপরে 4 দাগ, রতনবাবু চেয়ার ছেড়ে উঠে গেলেন এটার নিচে আন্ডারলাইন করবে। এরপরে আসি 5 দাগে, স্বপ্নের বাড়িটি আবার নতুন করে গড়ে তুলবো এই শব্দের নিচে আন্ডারলাইন করবে। এরপরে আসছি 11 দাগে, সংযোগমূলক ক্রিয়া ব্যবহার করে 5টি বাক্য তৈরি করো। এর উদাহরণগুলো লিখে নাও। প্রশ্ন জিজ্ঞাসা করুন এই শব্দ দুটির নিচে আন্ডারলাইন করবে। তারপরে 2, নদী বয়ে চলের নিচে আন্ডারলাইন করবে। তারপরে 3, একটু কাজে হাত লাগাও এটার নিচে আন্ডারলাইন করবে।
এরপরে 4 দাগের উদাহরণ, অনিকবাবু এমনই একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এর নিচে আন্ডারলাইন করবে। তারপরে 5, শুভম ভুল করে জিভ কাটলো, এই জিভ কাটলোর নিচে আন্ডারলাইন করবে। এরপর চলে আসি 12 দাগে বলা হচ্ছে যে প্রযোজক ক্রিয়া ব্যবহার করে 5টি বাক্য তৈরি করো। এই প্রযোজক ক্রিয়াটি কি? প্রযোজক ক্রিয়া হচ্ছে কোনো ক্রিয়াপদে ব্যক্তি নিজে কাজটা করেছে বা ঘটনা ঘটেছে না বুঝিয়ে অপর কাউকে দিয়ে তিনি কাজটি করাচ্ছেন বা অপর কাউকে দিয়ে তিনি ঘটনাটি ঘটাচ্ছেন, এইরকম বোঝালে সেটা হয় প্রযোজক ক্রিয়া। তো এইরকম প্রযোজক ক্রিয়ার 5টি উদাহরণ আমাদের দিতে বলা হয়েছে। 1 দাগে লিখছি যে তোমায় এবার অঙ্ক করাবোর নিচে আন্ডারলাইন করবে। 2, লোক লাগিয়ে ময়লা সাফাই করাচ্ছেন, অর্থাৎ নিজে করছেন না, তিনি অন্যকে দিয়ে করাচ্ছেন, এই করাচ্ছেন এই শব্দের নিচে আন্ডারলাইন করবে। তারপরে 3, ঠাকুমা রামায়ণ পাঠ করে শোনাচ্ছেন এর নিচে আন্ডারলাইন করবে। তারপরে 4, মা শিশুকে খাওয়াচ্ছেন এর নিচে আন্ডারলাইন করবে। তারপরে 5, অনিকবাবু রাতুলকে দিয়ে আম পাড়ালেন, এই পাড়ালেন এর নিচে আন্ডারলাইন করবে। এটাই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষা চর্চা পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।